ইসরায়েল হামাস দ্বন্দ্ব এবং সেটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা। সম্প্রতি আমরা দেখেছি ইসরায়েলের যিনি এরোস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান আছেন তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা ইসরায়েলের সঙ্গে বোঝাপড়ায় নামতে চায় এবং হামাসের পক্ষে অবস্থান নেয়, সেক্ষেত্রে কিয়ামত নামিয়ে দেওয়ার মতো যুদ্ধাস্ত্র ইসরায়েলের কাছে আছে এবং তারা সেগুলো তখন কাজে লাগাবেন, এমন একটি হুমকি তিনি দিয়েছেন। এবং আমরা দেখছি যে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বড় যেসব গণমাধ্যমগুলো আছে তাদের একটি আশঙ্কা বেশ কিছুদিন ধরেই হচ্ছিল যে যেভাবে হুথি এবং হিজবুল্লাহ, বিশেষ করে ইরান সমর্থিত লেবাননের যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তারা যেভাবে ইসরায়েলে হামলা করছে এবং ইসরায়েলও পাল্টা হামলা করছে বিভিন্ন সময় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে। গতকালও আমরা দেখেছি যে প্রথমে ইসরায়েল লেবাননে হামলা চালালো, তারপর হিজবুল্লাহ পাল্টা হামলা করলো ইসরায়েলে। একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে গাজায় যে ইসরায়েলি আগ্রাসন, যে যুদ্ধ চলছে, সেটি লেবাননে ছড়িয়ে পড়ে কিনা। এখন সোমবার রাতে আমরা যেটি দেখেছি, হামাস এবং ইসলামিক জিহাদ নামের একটি গোষ্ঠী ফিলিস্তিনের, তারা একসাথে ইসরায়েলের বেশ কিছু জায়গায় রকেট হামলা করেছে। ইসরায়েল বলছে অন্তত 20টি রকেট হামলা হয়েছে সেখানে এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন পালিয়ে গেছেন ইসরায়েলের। এবং গত বেশ কিছু দিনের মধ্যে এটি গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে। এবং এই হামলায় যদিও কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং ইসরায়েল এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি, সেটি পরে হয়তো জানা যাবে। কিন্তু আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে হামাস এবং ইসলামিক জিহাদ একই সঙ্গে আবারও ইসরায়েলে হামলা করলো, হামাসের একটা হামলার জের কিন্তু ফিলিস্তিনের মানুষ গত 7 মাস ধরে টানছে, 7 মাসের বেশি হয়ে গেছে। সেই জায়গায় নতুন করে যে হামলাটা হলো, এর পরের পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে এবং ঠিক এই সময়ে এই হামলা যখন ইসরায়েল থেকে কিয়ামত নামিয়ে দেওয়ার হুমকি দেয়া হচ্ছে, সেই হুমকিটা আসলে কতখানি আশঙ্কার, আসলেও সেই সক্ষমতা ইসরায়েলের আছে কিনা এবং এই হামলার পর পরিস্থিতিটা কোন দিকে যাবে বলে মনে হচ্ছে আপনার? ধন্যবাদ আপনাকে। ইসরায়েলের যে এরোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইয়ার কাটস, যিনি যে মন্তব্যটা করেছেন, অর্থাৎ ইসরায়েল যদি নিরাপত্তা হুমকি বা অস্তিত্বের হুমকিতে পড়ে তবে সেক্ষেত্রে সে এমন সক্ষমতা তার আছে যে পুরো মধ্যপ্রাচ্যে সে আপনার কিয়ামত নামিয়ে দিতে পারে, এই ধরনের হুমকি এসছে। তো এখন আমরা কিন্তু আসলে জানি যে আপনি এই গত 8 মাসের যুদ্ধে এখন পর্যন্ত গাজা তো পুরোপুরিভাবে নিশ্চিহ্ন, ধ্বংস হয়ে গেছে। 38,000 মানুষ সেখানে নিহত হয়েছে। এই মুহূর্তে তো গাজায় তেমন কিছু অবশিষ্ট নাই, শুধু কিছু মানুষের ক্ষুধা, দারিদ্র, কঙ্কাল, সেখানে মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা সবকিছুই ধ্বংস। এবং গাজার প্রতিটি এলাকায়, প্রতিটি বাড়ি ঘরে ইসরায়েলি বাহিনী সেখানে আক্রমণ করছে এবং বলছে যে গাজা সম্পূর্ণ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত এই যে দেখেন শান্তি আলোচনা সহ কোনো কাজ করছে না। এবং এরকম এর বাইরে এসেও যদি আমরা দেখি যে যেটা বললেন আপনি, হিজবুল্লাহ সিরিয়া, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়া, ইরাক, ইরান এবং ইয়েমেনের হুতিদের কাছ থেকেও কিন্তু নানাভাবে এই যে এই ধরনের রিটালিয়েশন আমরা দেখছি। এই সামগ্রিক পরিপ্রেক্ষিতেই আপনার ইসরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রির যিনি চেয়ারম্যান তিনি মন্তব্য করেছেন যে ইভেন মধ্যপ্রাচ্যের সকল দেশ যদি তাদেরকে আক্রমণ করে, তাদের সাথে বোঝাপড়া করে, সেটাও তারা মোকাবেলা করতে পারবে, কারণ তাদের কাছে পর্যাপ্ত সেই সক্ষমতা রয়েছে, অস্ত্র, পারমাণবিক অস্ত্র। আমরা জানি যদিও ইসরায়েল মুখে স্বীকার করছে না, কিন্তু সেই তাদের জন্মের পর থেকে অর্থাৎ 48 সাল থেকেই কিন্তু তারা ফ্রান্সের সহযোগিতায় পারমাণবিক অস্ত্রের গবেষণা এবং সক্ষমতা অর্জনের চেষ্টা করেছে। এবং 66-67 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরেই আমরা দেখি যে সেখানে বিভিন্ন পত্রিকার এবং সোর্স আছে যে সেখানে তারা পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করেছে
এবং বিভিন্ন সোর্স বলছে যে তাদের প্রায় 80 থেকে 400 আপনার নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যেগুলো বিমান, যেগুলো আপনার ক্রুজ মিসাইল, এবং যেগুলো আপনার ডুবো জাহাজের মাধ্যমে কিন্তু তারা ব্যবহার করার সক্ষমতা আছে। এর বাইরে তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ তো তাদের সহযোগী আছে। এবং ইয়ার কাটস কিন্তু এটাও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এবং জার্মানি তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকে। এবং গত কিছুদিন আগে যেটা আমরা দেখেছি যে ইরান থেকে যে আপনার যে আক্রমণটা চালিয়েছিল ইসরায়েলে, তখন তিনি বলেছেন যে এই ধরনের একটি ঘটনা আমরা কিন্তু সিমুলেশন করেছিলাম এবং আমাদের প্রকৌশলী এবং কর্মীরা কিন্তু রেডি ছিলেন, কারণ তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলতা বলতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের সেই প্রযুক্তি আছে। আবার তারপর মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে আয়রন ডোমও দিয়েছেন। অর্থাৎ তাদের যে সক্ষমতা, তাদের যে নিরাপত্তা, যে হুমকি মোকাবেলার সক্ষমতাকে তারা প্রমাণ করেছেন। এখন এই মুহূর্তে এই যুদ্ধের যে এসকেলেশন সেটা কি হতে পারে সেটা নিয়ে আপনার প্রশ্ন ছিল। আমি বলবো যে এই একটি টান উত্তেজনা আছে, এবং হামাসের সাথে যে ইসলামিক জিহাদ তারা যে আক্রমণটা চালিয়েছে ইসরায়েল, সেই ধরনের এসকেলেশন হয়তো হবে, কিন্তু ইসরায়েলে ব্যাপক বা বড় আকারে কোনো আক্রমণ চালানোর মতো সক্ষমতা এই দেশগুলোর আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ ইরানও কিন্তু এই মুহূর্তে আপনার তাদের অভ্যন্তরীণ তার রাষ্ট্রপতিকে হারিয়েছে। এই ধরনের অভ্যন্তরীণ পুনর্গঠন নিয়ে কিন্তু তারা ব্যস্ত, ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা ব্যস্ত আছে। তবে এটা তো অস্বীকার করার সুযোগ নাই যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য তার অস্তিত্ব যাতে হুমকি না পড়ে, সেই ক্ষেত্রে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সহ পশ্চিমা দেশগুলোকে সহায়তা করবে। এই ধরনের তাদের চুক্তিও আছে। কিন্তু আমি মনে করছি না যে এই মুহূর্তে একটি খুব ব্যাপক একটা যুদ্ধের মানে পূর্বাভাস আমরা কিন্তু লক্ষ্য করছি না। কারণ যদিও এই সপ্তাহে কিন্তু ওআইসি আপনার ইসরায়েলকে সতর্ক করেছে যাতে পশ্চিম তীরে তারা যাতে আপনার বসতি স্থাপন না করে। এবং আরেকটা বিষয় হচ্ছে ওআইসি কিন্তু আপনার হিজবুল্লাহকে তাদের এতদিন সন্ত্রাসী সংগঠন বলেছিল, এখন সেই তালিকা থেকে তাদেরকে বাদ দেয়া হয়েছে। শুধু তাই না, এই যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন থেকে বাদ দেয়া এবং হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটা সংঘাত, সরাসরি সংঘাত তৈরি হওয়া, এবং হিজবুল্লাহ মানে এই লেবাননের সঙ্গে ইসরায়েলের একটা সরাসরি সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও করছিল। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ইসরায়েল এই মুহূর্তে কিন্তু ঘোষণাও দিয়েছিল যে তারা তাদের সৈন্য তারা লেবাননের যে পশ্চিম সীমান্তে তারা সমাবেশ করবে, এবং ইউরোপের অনেকগুলো দেশ কিন্তু তাদের নাগরিকদেরকে লেবানন থেকে প্রত্যাহার করে নিয়েছে। ফলে আমরা একটা আশঙ্কা করছিলাম যে আবার গাজার মতো লেবাননে আরেকটি যুদ্ধ বা ফ্রন্ট খোলা হয় কিনা। তো সেই বিষয়ে আমার মনে হচ্ছে যেটা এই মুহূর্তে ইসরায়েল একটু ধীরে চলার নীতিতে আছেন। এবং আমরা এখনই আবার খবর পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে শান্তি প্রক্রিয়াটা ছিল সেটা আবার রিভাইজ হয়ে আরেকটা শান্তি প্রক্রিয়া চুক্তি সম্পন্নের দিকে যাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে এই নির্বাচনের আগে হয়তো মধ্যপ্রাচ্যের এই যে এসকেলেশন গুলো যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সেই ধরনের তাদের প্রচেষ্টা থাকবে। এখন এর মধ্য দিয়ে হঠাৎ কোনো দেশ আপনার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরকম পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে না। কারণ আপনি জানেন যে এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো যে শক্তি, সাহস এবং সেই ধরনের প্রস্তুতি মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের এই মুহূর্তে নেই। যদিও তারা এখন অভ্যন্তরীণভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই চাচ্ছে না যে এবং আমরা বরাবরই যেটি দেখি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে আসলে ঐক্যের অভাব আছে। সেই কারণেও মূলত যেটি বলাও হয়, সাধারণত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও বলে থাকেন, আপনারাও বলে থাকেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের একেবারেই মাঝখানে অবস্থান করতে পারছেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য না থাকার কারণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ। তিনি যেটি বলছেন যে যদিও সংঘাত চলছে এবং হিজবুল্লাহ, হামাস
তারপর আজকে ইসলামিক জিহাদ একসঙ্গে যেভাবে ইসরায়েলে হামলা করলো, তা কিন্তু তার মানে এই নয় ইসরায়েল থেকেও পাল্টা হুমকি আছে হামলার, কিন্তু সরাসরি কোনো যুদ্ধ এই মুহূর্তেই শুরু হয়ে যাবে না বলেই তিনি বিশ্বাস করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক, আজকের পুরোটা সময় জুড়ে ধৈর্য ধরে আমাদের আলোচনা শুনবার জন্য। কালকে একই